মধুরা কোর্টে এসে সবার সামনে মুখোশ খুলে দেয় মৌলির। মৌলি নিজের ভুল স্বীকার করে সবার কাছে ক্ষমা চায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কোর্টের কাজ শুরু হয়ে যায়, কিন্তু অনিরুদ্ধ কোনো প্রমাণ দিতে পারছিল না। তখনই জজ সাহেব বলে, কোথায় কোথায় মিস্টার চ্যাটার্জি, আপনার ওয়াইফ কোথায়? সে তো এখনো আসেনি। তখনই তখনই অ্যাডভোকেট মান্না বলে ওঠে যে যে জজ সাহেব, ওনার স্ত্রী আর আসবে না, আপনি আপনার মতো করে রায় দিয়ে দেন। আমরা জানি, আমি সব প্রমাণ করে দিয়েছি, তাই ওনাদের দ্বারা আর কোনো কিছু প্রমাণ করা যাবে না। তখনই বাণী বলে যে, না জজ সাহেব, আমি এসে গেছি, আমি যথেষ্ট প্রমাণ নিয়ে এসেছি। তখনই অ্যাডভোকেট মান্না বলে যে, জজ সাহেব, এখানে কি ছাড় কাজ হচ্ছে? এখানে এ কি হচ্ছে? এ কাকে নিয়ে এসে এখানে মিসেস চ্যাটার্জি এভাবে কোর্টের কাম বিগড়ে দিচ্ছে? তখনই বাণী বলে, আমি কোনো কাজ বিগড়ে দিচ্ছি না জজ সাহেব, আমি যা বলছি আমি সব কিছু সঠিকভাবেই বলছি, কারণ এই কেসটা যাকে নিয়ে হচ্ছে, এই কেসটা শেষ হবে তাকে নিয়েই, সেই জন্যই আমি ওনাকে নিয়ে এসেছি। তখনই জজ সাহেব বলে যে, মিসেস চ্যাটার্জি, আমি কিন্তু আপনার কথা কিছুই বুঝতে পারছি না, আপনার যা বলার আপনি স্পষ্ট করে বলুন তো, আপনি কি বলতে চাচ্ছেন? তখনই বাণী ঘোমটাটা সরিয়ে দেয় বিদ্যুতের আর বলে, দেখুন জজ সাহেব, চিনতে পারছেন কিনা? তখনই বিদ্যুতের চুলটাও টান দিয়ে খুলে দেয়। তখনই বুঝতে পেরেছে এটা বিদ্যুৎ। তখনই অনিরুদ্ধ বলে, বিদ্যুৎ বেঁচে আছে? বিদ্যুতের জন্য এত কিছু হচ্ছে? তখনই অনিরুদ্ধ বিদ্যুতের গলাটা চেপে ধরে বলে, বিদ্যুৎ, তোর এত বড় সাহস, তুই ওই ছোট বাচ্চা মেয়েটাকে ভয় দেখিয়েছিস? তোকে ছাড়া যাবে না, তোকে আমি কিছুতেই ছাড়বো না। তখনই অফিসার বলে, মিস্টার চ্যাটার্জি, আপনি ছেড়ে দিন, নিজে আইন হাতে তুলে নেবেন না, ছেড়ে দিন। এদিকে মৌলি নয়নতারা এটা দেখে তো খুবই ভয় পেয়ে যায়। তখনই জজ সাহেব বলে যে, মিস্টার চ্যাটার্জি, আপনি নিজেকে শান্ত রাখুন, দেখুন এটা এটা কোর্ট, এখানে এভাবে ঝামেলা বাঁধাবেন না। তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে, জজ সাহেব, আপনি বুঝতে পারছেন না, এই এই বিদ্যুৎ ঘোষ ওই ছোট বাচ্চা মেয়েটাকে ভয় দেখিয়েছে, আপনি বুঝতে পারছেন যে এই বিদ্যুৎ ঘোষকে ক্ষমা করা যায় না। ও আমাকে ফাঁসানোর জন্য ওই মেয়েটাকেও ছাড় দিল না, ও তো ওর নিজের সন্তান ছিল, তবুও কিন্তু ওকে ছাড় দেয়নি। তখনই দেখা যায় অন্যদিকে আবার নয়নতারা মৌলিকে বলে, এই এই ওকে আবার কোথা থেকে ধরে নিয়ে আসলো বাণী? বাণীকে কিন্তু বিশ্বাস নেই মৌলি। এরপরেই মৌলি বলে, হ্যাঁ হ্যাঁ গ্র্যান্ড মমি, সেটাই তো দেখছি। এরপরেই দেখা যায় যে তখন কুয়াশাও খুবটা ভয় পেয়ে থাকে আর মনে মনে বলে, এদিকে যদি বিদ্যুৎ সত্যিটা বলে দেয়, মৌলি ম্যাডাম ছাড়বে না, আর যদি সত্যিটা না বলে তাহলে আমাকেও বিদ্যুতের সঙ্গে জেলে থাকতে হবে। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। এরপরে বিদ্যুৎকে যখন কাঠগড়ায় ডাকা হয়, তখনই বিদ্যুৎ বলে যে, জজ সাহেব, এটা এটা আমাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে, দেখুন আমার এতে কোনো দোষ নেই। তখনই দেখা যায় যে জজ সাহেব বলে যে, আচ্ছা, আপনার কোনো দোষ নেই, বুঝলাম, কিন্তু আপনি এই নাটকগুলো কেন করলেন? আপনি নিজেকে মৃত ঘোষণা কেন করলেন? আর অনিরুদ্ধ চ্যাটার্জিকে ফাঁসালেন বা কেন? কার কথা দিয়ে এগুলো করেছেন? তখনই বিদ্যুৎ বলে, জজ সাহেব, আমি কারোর কথাতে করিনি, আমি যা কিছু করেছি আমি নিজে থেকে করেছি, আর আমি এখান থেকে পালাতাম না। ওই অনিরুদ্ধ চ্যাটার্জি আমার কাছ থেকে আমার সব কিছু কেড়ে নিয়ে গেছে, আমার সন্তান, আমার বউ, আমার মা, সবাইকে কেড়ে নিয়েছে, তাই আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। তখন এই বিদ্যুতের মা বলে, জজ সাহেব, এই সব কিছু মিথ্যে কথা বলছে। এই যে বিদ্যুৎ ঘোষের মা আমি বলছি, আমার ছেলে ভালো মানুষ নয়, আমার ছেলে একদম খারাপ। তখনই বিদ্যুৎ বলে, তুমি এই সব কি বলছো? তুমি এরকম কথা বলতে পারো না মা। তো তুমি ওই বাণীর হয়ে তুমি আমাকে এভাবে বিপদে ফেলছো? তখনই বিদ্যুতের মা বলে, বাণী অনেক সৎ, বাণী অনেক ভালো, আর যদি বাণী আমাকে না দেখতো তাহলে আমার যে কি হতো আমি কিছুই জানি না। তখনই জজ সাহেব বলে, এইসব কথা রাখুন, যেটা নিয়ে কেসটা চলছে সেটা নিয়ে হোক। আর এই যে বিদ্যুৎ ঘোষ, তো আপনি যে দোষী সেটা কিন্তু প্রমাণিত হচ্ছে, আপনি হাজার চেষ্টা করলেও কিন্তু আপনি নির্দোষ প্রমাণিত করতে পারেননি। তখনই বিদ্যুৎ বলে, জজ সাহেব, আপনি আমার কথা বিশ্বাস করেন, এই সব কিছু আমাকে ফাঁসানোর জন্য করা হচ্ছে। এই বাণী আর তার বড়লোক বর এটা আমার জন্য করছে, ওরা আমার ভালো চায় না, এই জন্য এই সব কিছু করছে। তখনই দেখা যায় বাণী বলে, এভাবে মিথ্যে কথা বলছে বিদ্যুৎ, এভাবে মিথ্যে কথা বলতে পারছে? তখনই দেখা যায় যে মৌলি বলে, গ্র্যান্ড মামি, আমার কিন্তু এবার সত্যি ভয় করছে, ওই বিদ্যুৎ যদি কিছু বলে দেয় আমার ব্যাপারে। তখনই দেখা যায় যে বিদ্যুৎ বলে যে, আমি বলছি এই সব কিছু এই অনিরুদ্ধ চ্যাটার্জির জন্যই হচ্ছে। তখনই বাণী বলে ওঠে, বিদ্যুৎ,
এখনো এখনো কেন অনিরুদ্ধ বাবুর কথা নিয়ে কথা উঠছে? তুমি আমাদেরকে মারার চেষ্টা করেছো, তার কিন্তু তোমার মেয়েই বড় সাক্ষী। কারণ তোমার জন্ম দেওয়া মেয়েই কিন্তু সব কথা বলেছে। তখনই জজ সাহেব বলে, হ্যাঁ হ্যাঁ বিদ্যুৎ ঘোষ, যে আপনি আপনি তানিয়ার বাবা, এটা তো সত্য। সেই তানিয়াই কিন্তু সবার সামনে সে জবানবন্দি দিয়েছে যে আপনি ওকে ভয় দেখিয়ে এই সব কিছু করিয়েছেন। এটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে। এখন কিন্তু এই সব কথা বললে আর কিছু হবে না। আর এই যে অ্যাডভোকেট মান্না, আপনার কিছু বলার থাকলে আপনি বলতে পারেন। তখনই দেখা যায় অ্যাডভোকেট মান্না বলে যে জজ সাহেব আমার আর কিছু বলার নেই। তখনই মধুরা চলে আসে আর বলে জজ সাহেব আমার বলার আছে। মধুরাকে দেখে তো সবাই চমকে যায়। এক পর্যায়ে মৌলি খুবই ঘাবড়ে ওঠে। তখনই বাণী বলে, মধুরা দিদি এসেছো? এসেছো মধুরা দিদি, তুমি এসেছো, খুব খুশি হয়েছি। তুমি তুমি ঠিক আছো তো? তখনই অ্যাডভোকেট মান্না মধুরাকে দেখে এক পর্যায়ে ভয় পেয়ে যায়। তখনই মধুরা বলে যে আমি আমি এমন একটা তথ্য দিতে চাই জজ সাহেব, যেটার জন্য যেটা করলে এই বিদ্যুৎ ঘোষ আর ছাড়া পাবে না। আমি আপনাকে বলছি যে এই বিদ্যুৎ ঘোষ এক নাম্বারের অপরাধী। আমি আপনাকে তার প্রমাণ দেখাতে পারবো। তখনই দেখা যায় যে এসব কিছু দেখে সবাই অবাক হয়ে যায়। তখনই মধুরা বলে, এই বিদ্যুৎ ঘোষই আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। আমাকে এই গাড়ি দিয়ে ধাক্কা দিয়েছিল পিছন থেকে। আমি ওকে দেখে নিয়েছি, কিন্তু ওর সঙ্গে আরও কেউ ছিল, কিন্তু সেটা আমি দেখতে পাইনি। এজন্য তাদের নাম বলতে পারছি না জজ সাহেব। কিন্তু আমি নিশ্চিত বিদ্যুৎ ঘোষ একা এই কাজ করছে না। বিদ্যুৎ ঘোষের সঙ্গে বড় মাথা কেউ আছে, তার কথা মতোই বিদ্যুৎ ঘোষ এগুলো করছে। তখনই বিদ্যুৎ বলে, আমাকে ফাঁসানো হচ্ছে জজ সাহেব, বিশ্বাস করুন আমাকে ফাঁসানো হচ্ছে। আমি এই ম্যাডামকে মারতে যাইনি। আমি ম্যাডামকে কেন মারতে যাব? তখনই মধুরা বলে ওঠে, জজ সাহেব আমাকে মারতে গিয়েছিল, আমি নিজের চোখে দেখেছি, তার প্রমাণ আমি নিজেই। তখনই দেখা যায় যে অ্যাডভোকেট মান্না বলে, এটা সিনেমার গল্প হচ্ছে না যে আপনি এখানে এসে আপনার মন মতো গল্প বলবেন। তখনই মধুরা বলে, আমি কোনো গল্প বলছি না, আমি যা সত্য সেটাই বলছি। আর জজ সাহেব আমার কাছে এমন একটা প্রমাণ চলে এসেছিল, সেটা প্রমাণ করলে অনেকেই বিপদে পড়তো, তাই আমাকে মারার চেষ্টা করা হয়েছিল। আমি বিদ্যুৎ ঘোষ বেঁচে আছে এটা আগে থেকেই বুঝতে পেরে গেছিলাম। আর বিদ্যুৎ ঘোষের সেই ফোন নাম্বারটা ট্র্যাক করছিলাম, সেই নাম্বারটা কার সঙ্গে যোগাযোগ করছিল সেটাও আমি জানতে পেরেছিলাম। কিন্তু যখন আমি এই সব প্রমাণ নিয়ে কোর্টে আসছিলাম, তখনই পিছন থেকে আমাকে ধাক্কাটা মেরে দেওয়া হয় আর আমাকে আইসিইউতে রাখা হয়েছিল। তখনই জজ সাহেব বলে, কার সঙ্গে যোগাযোগ করতো বিদ্যুৎ ঘোষ? তখনই মধুরা বলে, মৌলি রায়ের সঙ্গে। তখনই মৌলি রায় খুব ভয় পেয়ে বলে, এটা কি হলো গ্র্যান্ডমামি, এ তো আমার নাম বলে দিল। তখনই নয়নতারা বলে, চুপ করো দিদি ভাই, এখন মাথা গরম করো না। এইসব কিছু দেখে তো ঈশানী খুব আকারে রেগে যায় আর বলে, আমি জানতাম যে এর পিছনে মৌলি আছে। মৌলির হাব ভাব সব কিছু আমাকে বলে দিয়েছিল। এদিকে নকুল এই সব কিছু যে বুঝে বলে, আমি জানি যে এই মেয়েটারই এইরকম একটা কাজ করতে পারে। বারবার বাণীর বিপদে ফেলছে এই মেয়েটা। এই মেয়েটার এখন একটা ব্যবস্থা করতেই হবে, না হলে এর থেকে বড় অপরাধ করে বসবে। এরপরই দেখা যায় যে সাথী বলে, মৌলি এই কাজ তুমি কি করে করতে পারলে? তুমি না ছোট থেকে অনিরুদ্ধকে বলো ভালোবাসি, যাকে ভালোবাসা যায় তাকে এত বড় বিপদে ফেলানো যায় না। আর তাকে তুমি মেরে ফেলতে চেয়েছিলে। তো বলি আমি তোমাকে চিনতে পারছি না। তুমি কি সেই ছোট্ট মৌলি যে আজকে অনিরুদ্ধকে মারার কথা চিন্তা ভাবনা করেছো? মৌলি আমি তোমাকে কিছুতেই ক্ষমা করতে পারবো না কখনো। এরপরে ঈশানী বলে, মৌলি সি, মৌলি আমি তোমাকে মেয়ে বলে অস্বীকার করতে এখন নিজেকে লজ্জা হচ্ছে যে তুমি আমার মেয়ে। তখনই মৌলি বলে, মম তুমি ভুল বুঝছো, এইসব কিছু আমি করিনি, বিশ্বাস করো। তখনই ঈশানী বলে, মৌলি চুপ করো, তুমি কি করেছো কি করোনি সেটা আমাকে আর বোঝাতে এসো না। আমি যথেষ্ট পরিমাণ বুঝে গেছি, তাই এখন আর এইসব কথা বলার কোনো মানেই হয় না। তখনই মধুরা বলে, হ্যাঁ জজ সাহেব, এই জন্যই আমাকে মেরে ফেলানো হয়েছে। হ্যাঁ সেদিন যে মলি রয় ছিল কিনা গাড়িতে এটা আমি বলতে পারবো না, কিন্তু ওই জায়গায় গাড়িতে আরো দুজন লোক বসা ছিল, কিন্তু তাদের মুখ আমি দেখতে পারিনি, এজন্য তাদের নাম আমি বলতে পারছি না। তখনই মৌলি উঠে দাঁড়িয়ে বলে, জজ সাহেব আমি কিছু বলতে চাই, আমাকে সুযোগ দেওয়া হোক। তখনই জজ সাহেব বলে,
হ্যাঁ, তাহলে কাঠগড়ায় এসে বলুন। এরপরে দেখা যায় যে মৌলি কাঠগড়ায় এসে বলে, জজ সাহেব এটা আমাকে ফাঁসানো হচ্ছে। আমি আপনাকে প্রমাণ দিচ্ছি যে ওই ফোনটা কিছুদিন আগে আমার কাছ থেকে হারিয়ে গিয়েছে। এজন্য আমি থানায় জিডিও করে এসেছিলাম। এজন্য আমি আপনাকে বলছি যে আপনি ভালো করে তদন্ত করে দেখুন এর মধ্যে কে আছে। দেখুন আমাকে ফাঁসানো হচ্ছে। আমি এখন বুঝতে পারছি যে ওই ফোনটা এই বিদ্যুতে চুরি করেছিল আমাকে ফাঁসানোর জন্য। আপনি বিদ্যুৎকে ছাড়বেন না, কিছুতেই ছাড়বেন না। তখনই নয়নতারা বলে, হ্যাঁ জজ সাহেব, আমার নাতনিকে ফাঁসানো হচ্ছে। এই বিদ্যুতের ঘোষের বিরুদ্ধে এই চুরির মামলাটাও লিখে দেন, সে যেন আর কখনোই বাইরে না বেরোতে পারে। তখন এই কথাগুলো শুনে বিদ্যুৎ অবাক হয়ে যায় আর অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে মৌলি আর নয়নতারার দিকে। এরপরেই দেখা যায় বাণী বলে, এসব কিছু ফাঁসানো হচ্ছে জজ সাহেব, এটা এটা মিথ্যে বলা হচ্ছে। মৌলি মৌলি দিদিমণি এই সব কিছু আগে থেকেই জানতো, এই জন্যই এই সব প্রমাণ জোগাড় করে রেখেছিলেন। এরপরেই দেখা যায় বিদ্যুৎ বলে, মৌলি ম্যাডাম আপনি আমাকে ফাঁসিয়ে দিয়ে কাজটা ভালো করলেন না, আমি ছাড়বো না আপনাদেরকে। এরপরেই দেখা যায় অ্যাডভোকেট মান্না বলে, বিদ্যুৎ ঘোষ আমি কিছু করতে পারলাম না তোমাদের জন্য। আমি যদি এখন কিছু করতে যাই তাহলে আমিই ফেঁসে যাব। এই জন্য আমাকে এখন চুপ করে থাকাটাই বেস্ট হবে। এখন আমি আর কথা বলতে পারবো না। এরপরে দেখা যায় যে জজ সাহেব বলে ওঠে যে সব প্রমাণ বিদ্যুৎ ঘোষের বিরুদ্ধে সত্য প্রমাণিত হয়েছে, তাই জেল কাস্টাডিতে দিতে বাধ্য হচ্ছি। আর মৌলি রায়ের বিরুদ্ধে কোনো প্রমাণ সত্য প্রমাণিত হয়নি, তাই তাকে তাকে কোনো অপরাধীতে নাম দিচ্ছি না, সে এখন ছাড়া পেয়ে যাচ্ছে। তখনই মৌলি ঠাকুরের কাছে হাত জোড় করে বলে, ঠাকুর আমাকে বাঁচিয়েছো। এরপরেই দেখা যায় যে এইসব কিছু দেখে নকুল বলে, আর আর ছাড়া যাবে না ওই মৌলিকে, এবার মৌলিকে উচিত শিক্ষা দিতেই হবে, না হলে মৌলি বারবার এরকম অন্যায় করবে। তখনই মৌলি নয়নতারাকে জড়িয়ে ধরে বলে, গ্র্যান্ডমমি আমি বেঁচে গেছি গ্র্যান্ডমমি এবারের মতো। তখন ঈশানী মৌলির দিকেই তাকিয়ে থেকে মনে মনে বলে, আমি জানি মৌলি তুমি মিথ্যে কথা বলছো, এই সব কিছু তোমারই বানানো একটা গল্প। এরপরেই দেখা যায় যে কুয়াশাকেও জেল কাস্টাডিতে নিয়ে যাওয়া হয়। এরপরেই অনিরুদ্ধ বাণীর কাছে এসে বলে, বাণী আমি আমি তোমার কাছে কৃতজ্ঞ, তোমার জন্য আজকে আমি বেঁচে গেছি। তুমি আর তোমার মেয়ে মামাম যদি না থাকতো তাহলে হয়তো আমি আজকে ছাড়া পেতাম না। তখনই বাণী বলে যে, অনিরুদ্ধ বাবু এভাবে বলবেন না, আমি তো আপনাকে এর আগেই বলেছিলাম যে আপনি কোনো অন্যায় করতে পারেন না। স্বয়ং ভগবান এসেও যদি বলে যে আপনি এই অন্যায়টা করেছেন তবুও আমি মানতে পারবো না যেটা আপনি করেছেন। আমি আপনাকে প্রচণ্ড বিশ্বাস করি। এরপরে অন্যদিকে দেখা যায় যখন বিদ্যুৎকে নিয়ে যায় তখনই অফিসারকে বলে মৌলি যে আমাকে কিছুক্ষণ বিদ্যুতের সঙ্গে কথা বলার সুযোগ করে দেন। তখনই অফিসার বলে যে মাত্র 5 মিনিট দিতে পারি আপনাকে। এরপরে এই মৌলি আলাদা করে বিদ্যুতের সঙ্গে কথা বলে, বিদ্যুৎ চিন্তা করো না, কুয়াশা চিন্তা করো না, আমি সব কিছু ঠিক করে দেবো তোমাদের। আমি তোমাকে খুব তাড়াতাড়ি এখান থেকে জামিনের ব্যবস্থা করব, কিন্তু আমার নামটা ততদিন যেন কাউকে না বলা হয়, তাহলে কিন্তু অনেকটা সমস্যা হয়ে যাবে। অন্যদিকে দেখা যায় অনিরুদ্ধ আর বাণীকে সবাই মিলে বরণ করে নেয়। এরপরে নকুল বলে, এবার মৌলির সঙ্গে আমার কথা বলাটা খুব দরকার, মৌলির সঙ্গে আমাকে এবার কথা বলতেই হবে, না হলে অনেকটা দেরি হয়ে যাবে। এরপরে এই নকুল মৌলির কাছে গিয়ে বলে, মৌলি এখানে দাঁড়াও, তোমার সঙ্গে আমার কথা আছে। তখনই মৌলি বলে, আমার কোনো কথা নেই আপনার সঙ্গে। তখনই নকুল বলে, মৌলি তুমি যে অন্যায়গুলো করছো তার ক্ষমা হয় না, তোমাকে কিন্তু ক্ষমা করব না। তুমি কি ভেবেছো বাণীকে সরিয়ে ফেলবে, বাণীকে বিপদে ফেলবে আর এই নকুল সরকার চুপ করে থাকবে? তো আমি কিন্তু সবকিছু বলে দেবো। তুমি যদি আবার দ্বিতীয়বার যদি মৌলি আর অনিরুদ্ধর কোনো ক্ষতি করতে যাও তাহলে কিন্তু তোমার সত্যটা বলে দেবো। তখনই ঈশানী বলে, কি হয়েছে? তখনই মৌলি বলে, কই কিছু হয়নি তো বোন, তুমি ভুল করছো। এরপরেই দেখা যায় অন্যদিকে মৌলি বাড়িতে আসলে ঈশানী মৌলিকে জিজ্ঞাসা করে, মৌলি তুমি কি ভালো হবে না, তুমি কি নিজেকে শুধরাবে না, তুমি বারবার কেন বাণী আর অনিরুদ্ধকে ক্ষতি করার চেষ্টা করো? তখনই দেখা যায় পিনাকি বলে, মৌলি এখনো নিজেকে শুধরে নাও। হ্যাঁ আমি জানি অনিরুদ্ধের উপরে তোমার একটু রাগ আছে, তাই বলে বারবার তুমি অনিরুদ্ধ আর বাণীকে এভাবে বিপদে ফেলতে পারো না মৌলি, এটা ভালো হবে না। তখনই মৌলি বলে, ডেট তোমরা আমাকে ভুল বুঝছো, দেখো এই সব কিছু আমাকে ফাঁসানো হচ্ছে আর আমি তো প্রমাণ করে দিয়েছি যে এটা আমার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছিল। তখনই মৌলির দাদু বলে ওঠে, মৌলি দিদি ভাই
এবার অনেক হয়েছে দিদিভাই, এইসব ব্যাপার থেকে তুমি ফিরে এসো। এরপরেই দেখা যায় তখনই ঈশানী বলে, আমি কিছুদিন হলো লক্ষ্য করছি মৌলি, নকুল দাদার সঙ্গে তুমি কি কথা বলো বলো তো, কি বলো? তুমি বারবার নকুল দাদার কাছে ক্ষমা চাও, নকুল দাদা তোমাকে বলে বলে দেব, তুমি ভয় পাও, আমাকে বলো তো সত্যি করে কি ব্যাপারটা। তখনই পিনাকি বলে, হ্যাঁ ঠিক কথা বলেছো ঈশানী, মৌলি আমিও কিন্তু কিছুদিন যাবৎ ফলো করছি যে তুমি নকুল দাদার সঙ্গে কথা বলো আলাদা করে, হ্যাঁ তোমরা কথা বলতেই পারো, কারণ সে তোমার জেঠুমনি হয়, কিন্তু তুমি হাত জোর করে তার কাছে কি বলতে না বলো, আমিও সেদিন বলে শুনেছি, এখন ঈশানীও বলছে আমাদের কাছে আজকে সত্যি কথা বলতেই হবে। এরপরে মৌলি বলে, কিছু না, এমনি কথা বললি, এছাড়া কিছু না ড্যাড, তোমরা আমাকে ভুল বুঝছো। এরপরে অন্যদিকে দেখা যায় যে তখন বাণী আর অনিরুদ্ধ যখন বাড়িতে আসে তখন সাথী বাণীদের বরণ করতে যায়, অনিরুদ্ধকে বরণ করতে গেলে অনিরুদ্ধ বলে, মা আমাকে বরণ করার কোনো প্রয়োজন নেই, আজকে আমি যাদের জন্য বাড়ি ফিরতে পেরেছি তাদেরকে বরণ করো, তাহলে আমি অনেক খুশি হয়ে যাব।